19 বা 20 যে কোনো একটা বইকে টার্গেট করে প্র্যাকটিস করাটা শুরু করে দেন, এবং কেমব্রিজ 19 বা 20 প্রথম টেস্টটা পুরোটা আর কি, প্রথম টেস্টটার প্রথম প্যাসেজটা অন্তত 20 মিনিটে বা জেনারেল ট্রেনিং এর যে প্রথম টেস্ট আছে 1 ঘন্টায় আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন, করে আমাকে একটু আপনারা জানান যে আপনারা কোশ্চেন টাইপস গুলোর কোনটার ব্যাপারে প্রবলেম ফেস করছেন বা নিয়েও আপনারা কিছু ভুলে গেছেন কিনা। তো রিডিং এর এই ক্লাসগুলোর সময় আমি চাই যে আপনারা সবাই মানে রাইটিং এর ক্লাসগুলোর সময় আমি চাই যে আপনারা রাইটিং ক্লাসগুলো তো করবেনই, পাশাপাশি রিডিং এর প্রবলেমের ব্যাপারে আমার সাথে শেয়ার করবেন। শাহানা হাত তুলেছেন, শাহানা ম্যাম বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের দেখা গেছে যে 18 পর্যন্ত যে কোশ্চেন প্যাটার্ন, 19 এর পর থেকে এটা একটু চেঞ্জ, 19 এন্ড 20 তে। তো আগে যেরকম হচ্ছে কি আমাদের নো মোর দেন 1 মার্কস ছিল, এখন ইদানিং ম্যাক্সিমাম ক্ষেত্রে রিডিং এও নো মোর দেন 3 ওয়ার্ড আসে। তো এটা আসলে পসিবিলিটি কতটুকু স্যার? এখনকার যে কোশ্চেন প্যাটার্ন গুলো অনেকে বলে কঠিন হচ্ছে, হ্যাঁ, তো হচ্ছে কি এরকম কি আসলে এখন বেশি আসে? না না, আপনারা তো দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট রেজাল্ট কিন্তু রিডিং এ খারাপ আসতেছে না, আমার স্টুডেন্টদের রেজাল্ট গুলো ভালোই আসতেছে। সো ওরি ধর কিছু নাই, 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস যেটাই আসুক, প্রিপারেশন নিয়ে রাখতে হবে সবসময় যে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ার জন্য। যদি 3 ওয়ার্ডস বলে গ্রামাটিক্যালি জাস্ট খেয়াল করবেন আপনারা যে স্ট্র্যাটেজিস গুলো পড়েছেন ওইটার উপরে জোর দিবেন, যে স্ট্র্যাটেজি ওয়াইজ 4টা জিনিস অ্যান্টিসিপেট করতে বলেছি, ওই অনুযায়ী দেখবেন যে আপনাদের অ্যান্টিসিপেশনে চলে আসবে, বাট একটু প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, তো আপনারা একটু প্র্যাকটিস করে আমাকে একটু কোশ্চেন টাইপের উপরে আগামীকাল একটু বা এই সপ্তাহে একটু জানানোর চেষ্টা করবেন যে কোন কোন কোশ্চেন টাইপে আপনাদের প্রবলেম হচ্ছে। স্ট্র্যাটেজির উপর ভরসা রাখেন, আর ফেসবুকে যতটা সম্ভব কম থাকার চেষ্টা করেন। ফেসবুকের মানে গুজবের রাজ্যে যদি ডুবে যান একবার, তাহলে কিন্তু আর বের হতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে আর কিন্তু বুঝতে পারবেন না। 3টে ওয়ার্ড যদি অ্যান্সার হয় পাশাপাশি তো থাকবে, মানে একসাথে তো থাকবে স্যার ওটা? জি জি, একসাথে থাকবে, হ্যাঁ। আর আমরা যখন অ্যান্সার লিখবো তখন ক্যাপস অন লক অন করে, মানে অনেক সময় দেখা যায় কনফিউশন থাকে যে আপনি বলছিলেন একবার আমি জিজ্ঞেস করি। না, রিডিং আপনারা কপি করে পেস্ট করবেন তো, সো এটা ইস্যু হবে না। জি, তো কপি করে পেস্ট করব। আর আপনি বলেছিলেন যে শুরুতে যদি থাকে তাহলে বড় হাতের জাস্ট প্রথম ওয়ার্ডটা বড় হাতে হবে, বাকি সব ক্ষেত্রে সেম। হ্যাঁ, আদারওয়াইজ ট্রাই করবেন যে যতটা সম্ভব টাইপ না করতে হয় যেন আর কি, কপি করে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট চেক করবেন যে প্রথম অক্ষরটা বড় হাতের হবে কিনা, এইটুকু জাস্ট। আর এমনিতে প্রপার নাউনও তো বড় হবে, ওটাও খেয়াল রাখতে হবে নেক্সট টাইম। প্রপার নাউন আপনি কপি করে যখন পেস্ট করবেন ওরা অটোমেটিক বড় হাতেরই থাকবে। ও জি, পেস্ট করা যায়, যতটা সম্ভব কম আর কি লিখতে হয়, তাহলে আপনাদের সময় অনেকখানি বেঁচে যাবে। সো চলুন আমরা তাহলে আজকের রাইটিংটা আমরা এখন শুরু করে দেই। একটু আমরা স্পিকিং করব, স্পিকিং করার পর আমরা রাইটিংটা শুরু করব। আজকে আমরা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং করতে যাচ্ছি, আপনারা সবাই কাগজ কলম নিয়ে একটু বসবেন। আমরা প্যারাগ্রাফ রাইটিং এর উপরে আজকে সেশনটা করব, আপনাদের কিছু রাইটিং এর বিষয় আছে, এটা আমরা আজকে দেখে রাখবো। নাও আমরা ইতিমধ্যেই জানি যে আমাদের রাইটিং এর টাস্ক মানে দুটো প্রশ্ন আসবে, টাস্ক 2 এবং টাস্ক 1। টাস্ক 1 এবং টাস্ক 2 দুটো প্রশ্ন আমাদের আসবে, ওভারঅল 1 ঘন্টা আমাদের হচ্ছে সময়। আর টাস্ক 1 এ আপনাদের হয় হচ্ছে একটা ছবি আসবে যদি একাডেমিক পরীক্ষা দেন, আর না হলে আপনাদের একটা লেটার আসবে যদি আপনারা জিটি পরীক্ষা দেন। আপনাদের পরবর্তীতে 3টা ক্লাস আছে, একাডেমিকদের এবং জেনারেল ট্রেনিংদের 2টো ক্লাস আছে টাস্ক 1 এর উপরে। বাট আমরা শুরু করতে যাচ্ছি টাস্ক 2 দিয়ে, যেখানে আমাদের একই ধরনের আসলে এসে সবারই আসলে আসবে। তো এসে রাইটিং এর বেসিকটা আমরা শিখে ফেলবো, তাতে যে প্রশ্নই আসুক আমরা ওই, কারণ এসে রাইটিং এর আলাদা করে এখন আর কোনো টাইপ নাই আসলে, যে কোনো প্রশ্ন আসতে পারে, তো আপনাকে মূলত প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এটা মেন্টালিটি মাথায় রেখে আমরা লেখার চেষ্টা করব। এন্ড প্রায়র টু দ্যাট চলেন আমরা হচ্ছে প্লাস্টিক ব্যাগ নিয়ে কিছু স্পিকিং প্র্যাকটিস করে আসি। চলুন ব্রেকআউট রুমে এখন জয়েন করি, আমি আপনাদেরকে 2 জন আর 3 জনের ব্রেকআউট রুমে পাঠানোর চেষ্টা করি।
দিচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পাচ্ছেন। অনেক নেটে প্রবলেম করছে আমার। এখন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আর কি, সেটা যে আমরা আলোচনা করছিলাম যে স্যাম্পল এস এর উপরে, স্যাম্পল এস এ কেমন ধরনের আসবে এবং এটার ব্যাপারে তিনটা পয়েন্টকে আমাদেরকে খেয়াল করতে হচ্ছে। যে সকল এস এর তিনটা অংশ থাকবে। একটা হচ্ছে টপিক কোয়েশ্চেন, একটা হচ্ছে কোয়েশ্চেনের সেন্টেন্স এবং হচ্ছে ইনস্ট্রাকশন। তো টপিক সেন্টেন্সটা কখনোই সেম আসবে না, এটা সবসময় ভিন্ন ধরনের আসবে। আর কোশ্চেন লাইনটা কমন আসতে পারে, কিন্তু আমরা আগে থেকে অনুমান করতে পারবো না যে কেমন ধরনের প্রশ্ন আসবে। আর লাস্টের যে লাইনটা ইনস্ট্রাকশন, এটা সবসময় সেম থাকবে। তো এর উপর বেস করে এবার আমরা একবার একটু স্কোপটা দেখে রাখবো যে আমাদের আইএলটিএস এর রাইটিং টেস্ট 2 তে স্কোরিংটা আসলে কিভাবে করা হয়। স্পিকিং এর মতো রাইট, এই লাইনটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটা সকল পার্ট, প্রশ্নটাকে যদি আপনারা একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এই পুরো আসলে দুইটা পার্ট আসলে আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, তাই না? সো সকল পার্টের অ্যান্সার বলতে সকল পার্টের অ্যান্সার বলতে ওরা বলছে যে আপনি যদি শুধু অ্যাডভান্টেজ লেখেন এবং ডিসঅ্যাডভান্টেজ না লিখেন, বা শুধু ডিসঅ্যাডভান্টেজ লিখেছেন অ্যাডভান্টেজ লেখেন নাই, তখন কিন্তু আপনি প্রপার স্কোর আসলে পাবেন না। এটা হচ্ছে সব অংশের অ্যান্সার দেওয়ার একটা বিষয় আর কি, সেটা একটা পয়েন্ট। ক্লিয়ার ডেভেলপড পজিশন, রাইটিং এ আপনাদের একটা ক্লিয়ার পজিশন থাকতে হবে। এই কথাটা আপাতত একটু মনে রাখেন, এটা নেক্সট ক্লাস আমি এক্সপ্লেন করব যে পজিশন জিনিসটা কি এবং পজিশনটা আপনারা কিভাবে আসলে মেইনটেইন করবেন। এটা মূলত পুরো এসে যখন আমরা আগামী ক্লাসে লিখবো, তখন আমি আপনাদেরকে দেখাবো, মানে আগামী কালকের ক্লাসটাতে। আর আইডিয়া গুলোকে আপনাদের সবসময় এক্সটেন্ড করতে হবে, ছোট করে আইডিয়া লিখলে আসলে চলবে না, এই আইডিয়া গুলোকে আপনাদের একটু ব্যাখ্যা করতে হবে, এক্সাম্পল দিতে হবে, সাপোর্ট করতে হবে আসলে। এটা হচ্ছে টাস্ক রেসপন্সের স্কোরিং এর। আপনারা যদি 7 পেতে চান, does your writing have the sequencing? Is it coherent? Are the ideas connected with each other or not? সো আইডিয়া গুলোকে একে অন্যের সাথে কানেক্টেড কিনা, আইডিয়া গুলো হচ্ছে কোহেরেন্ট কিনা, এটার উপর আমাদের 25% স্কোর ডিপেন্ড করছে। আইডিয়া গুলোকে লজিক্যালি অর্গানাইজড করে রাখতে হবে, আমরা এটা দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস আলোচনা করব। ফ্লেক্সিবল ইউজ অফ কোহেসিভ ডিভাইস, আপনাদের যে কোহেসিভ ডিভাইস গুলো আছে সেগুলোকে সুন্দর করে ইউজ করতে হবে। কোহেসিভ ডিভাইস মানে হচ্ছে কানেক্টিভ ওয়ার্ডস, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন কনজাংশন, যেগুলো একে অন্যের সাথে মানে একটা দুটো সেন্টেন্সকে আসলে কানেক্ট করে, এগুলোকে বলে কোহেসিভ ডিভাইস। therefore moreover as a result, তাই না? এগুলো হচ্ছে on the other hand, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস। প্রপার প্যারাগ্রাফিং, যেটা আজকে আমরা দেখবো যে একটা প্রপার প্যারাগ্রাফিং কি কি রিকোয়ারমেন্ট আসলে আছে, এই তিনটা জিনিস আপনি যদি প্রপারলি ফলো করতে পারেন, আপনি কোহেরেন্স কোয়েশনে 7 পেয়ে যাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, আপনাকে রেঞ্জ অফ ভোকাবুলারিজ ইউজ করতে হবে, অ্যাওয়ার থাকতে হবে কলোকেশন সম্পর্কে। লেসকন ভোকাবুলারির ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের কিন্তু ওই স্পিকিং এর যে লেসকন ভোকাবুলারি এবং রাইটিং এর যে লেসকন ভোকাবুলারি, তারা আসলে সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। সো আপনি যদি স্পিকিং এর লেসকন ভোকাবুলারি গুলোকে রাইটিং এ ইউজ করেন, তাহলে আপনার কিন্তু একই ভোকাবুলারিকে আপনি একাধিকবার ইউজ করতে পারলেন এবং এতে আপনার ওভারঅল স্কোর কিন্তু ভালো আসবে। তো এটা আপনারা ইউজ করবো আমরা লেসকন ভোকাবুলারি গুলো, স্পিকিং এর জন্য যেটা আছে সেটা আমরা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রেও ইউজ করার চেষ্টা করব।
আর কলোকেশন সম্পর্কে সচেতন থাকা। কলোকেশন মানে হচ্ছে, এটা আপনাদের স্পিকিং এর ক্লাসটাতে আমরা পড়িয়েছি। কলোকেশন হচ্ছে যে একটা শব্দকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারা যায়, রাইট? বিভিন্ন যেমন আপনাদেরকে প্যারামাউন্ট যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি আপনাদেরকে পড়িয়েছি অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, অফ প্যারামাউন্ট সিগনিফিকেন্স। তো মানে প্যারামাউন্ট শব্দটাকে আর কোন কোন শব্দের সাথে বসিয়ে ব্যবহার করা যায়, এটাকে বলে কলোকেশন। তো এটা আপনারা স্পিকিং এ যেটা শিখেছেন, রাইটিং আমরা সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সো দেন গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ক্ষেত্রে আপনাদের স্পিকিং এর সময়ও বেশ কিছু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আপনাদেরকে পড়ানো হয়েছিল। আমরা রাইটিং এর ক্ষেত্রে সেই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করব, তাহলে আমাদের ওভারঅল স্কোরটা ভালো আসবে। এটাই হচ্ছে মূলত আমাদের স্পিকিং এ ভালো স্কোর করার একটা আইডিয়া বা প্ল্যান আর কি। সো এই প্ল্যানটা আমরা আসলে এক্সিকিউট করব। আজকে আমরা দেখবো এই প্ল্যানের মধ্যে কতখানি আমরা প্যারাগ্রাফ রাইটিং ইনক্লুড করতে পারছি, এবং নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখবো যে ওভারঅল রাইটিং এটাকে কতখানি ইনক্লুড করা যাচ্ছে। তাই এটাকে ইনক্লুড করার জন্য আমরা প্রথমে যে অংশটুকুকে ফোকাস করবো সেটা হচ্ছে গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, অর্থাৎ ইনস্ট্রাকশনকে। আপনার এসে রাইটিং এর ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছে যে আমাদের এসেটাকে কিভাবে লিখতে হবে এবং আমাদের রাইটিং এর ভেতরে কি কি থাকবে। সো চলুন আমরা একটু ইনস্ট্রাকশন অংশগুলোকে ভালো করে বুঝে দেখার চেষ্টা করি। গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, গিভ রিজনস ফর ইওর অ্যান্সার। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যান্সার কথাটা কোত্থেকে আসলো, মানে অ্যান্সার আসলে কিসের থাকে, কেউ কেউ বলতে পারবেন অ্যান্সার কিসের থাকে, কোন জিনিস কিসের অ্যান্সার দিতে হয়? কোশ্চেন আছে, কোশ্চেন। তাহলে ওরা আমাদেরকে যে বলছে গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, তারা আসলে কোন জায়গাটাকে বেশি জোর দিচ্ছে বলতো, আমাদের টপিককে নাকি কোশ্চেন সেন্টেন্সকে, কোনটাকে বেশি জোর দিচ্ছে? টপিক। যেহেতু ওরা বলছে অ্যান্সার দিতে, তার মানে ওরা আসলে জোর দিচ্ছে কোশ্চেনের উপরে। এবং এসে রাইটিং এর ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে এসে রাইটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার প্রশ্নটা। মনে রাখবেন জিনিসটা, এসে রাইটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রশ্নটা বা প্রশ্নগুলো। প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে সর্বোচ্চ ভালোভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। টপিকে আসলে অনেক কিছু কথাই বলা থাকবে, অনেক কথাই আসলে বলা থাকবে, কিন্তু আমরা সবচেয়ে বেশি জোর দেবো হচ্ছে আমাদের সেটা এই যে অ্যান্সারটা দিলেন সেই অ্যান্সারটা আবার রিজনও দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পলটা হতে পারবে ওন নলেজ থেকে অথবা এক্সপিরিয়েন্স থেকেও হতে পারবে। এই টার্মস গুলোর কিছু ব্যাখ্যা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো এই অংশে আমরা যদি এই 5টা টার্মস কে ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা আসলে প্যারাগ্রাফটা প্রপারলি লিখতে পারবো, মানে ইনস্ট্রাকশনকে ফলো করে লিখতে পারবো। আমাদের উচিত হবে হচ্ছে ইনস্ট্রাকশনকে ফলো করে লেখা। সো অ্যান্সার আমরা জানি এখানে কোশ্চেন আছে, কোশ্চেনের অ্যান্সার আমরা দিব, সেই অ্যান্সারের আবার রিজন দিব, তার সাথে একটা এক্সাম্পল দিব, তার আবার নলেজ দিব, তার আবার এক্সপিরিয়েন্স দিব। আমি আপনাদেরকে এবার একটু গ্রুপ প্র্যাকটিসে পাঠাতে চাচ্ছি একটা বিশেষ কাজ নিয়ে। আমি চাই আপনারা একে অন্যের সাথে স্মার্টফোনের বেনিফিট নিয়ে একটু কথা বলেন, এবং যখন আপনারা কথা বলেন আমি তখন আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে বলবো, সেই বিষয়গুলো নিয়ে আপনারা একটু নিজেদের ভেতরে 2-3 মিনিট কথা বলে নিন। চলুন আমরা একটু ব্রেকআউট রুমে যাই, এবং আমি যে টাস্ক গুলো আপনাদের দেবো আপনারা একটু জয়েন দ্য ব্রেকআউট রুম।
কথা বলেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্মার্টফোন, এই প্রশ্নটার জবাব নিয়ে একজনকে জিজ্ঞেস করুন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ স্মার্টফোন, ইংলিশে আপনারা জবাবটা দেওয়ার চেষ্টা করুন। আই থিঙ্ক দ্য বেনিফিট অফ স্মার্টফোন ইজ দিস, কি হতে পারে? দেন ওই যে অ্যান্সারটা দিলেন আপনি, স্মার্টফোনের একটা বেনিফিট বললেন, রাইট? এবার পরের জন পাশের জন আপনি জিজ্ঞেস করবেন ওয়াই দিস ইজ এ বেনিফিট, মানে আপনি যে বেনিফিটের কথাই বলবেন জিজ্ঞেস করবেন এটা একটা বেনিফিট আসলে কেন, এটা কিভাবে একটা বেনিফিট হলো। এইটার যে জবাবটা আপনারা দেবেন সেটাই হচ্ছে আপনার অ্যান্সারের রিজন। ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে অনলাইন ক্লাসের বেনিফিট কি, আমি বললাম অনলাইন ক্লাসের বেনিফিট হচ্ছে যে সময় বাঁচে। তো তখন আমাকে আবার জিজ্ঞেস করলো ওয়াই সময় বাঁচা ইজ এ বেনিফিট, আমি তখন বলবো সময় বাঁচা বা টাইম সেভিং ইজ এ বেনিফিট বিকজ ইউ ক্যান ইউটিলাইজ দিস টাইম ফর মোর আর্জেন্ট ম্যাটার্স, অন্য আর্জেন্ট কাজে আপনি এটাকে ব্যয় করতে পারছেন, তাই এটা একটা বেনিফিট। তো সবাই আপনারা হচ্ছে এখন 2 মিনিট একটু কথা বলুন, এক অন্যের সাথে শেয়ার করুন কি, এবং পরের জন জিজ্ঞেস করুন ওয়াই দিস ইজ এ বেনিফিট। চল 2 মিনিট আমরা একটু প্র্যাকটিস করি, স্টার্ট। হ্যালো, তুমি কেউ নাই? হ্যালো, what is the benefit of smartphone? It is small size. Why this? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ও আচ্ছা ভাইয়া। What is the benefit of smartphone? Why this is easier to copy? না ভাইয়া এরকম করে আমাকে টেবিল থেকে উঠতে হলো কেন? আমাদের দিয়ে দাও। আমাকে দিয়ে দাও আমার দাও। প্রচুর মার বলতে হবে, প্রচুর মার বলতে, প্রচুর মার বলতে বলে দিলাম। কি গেল?
everyone. Recording in So, what progress. do you think? What is the benefit of smartphone? Anyone want to share? What is the benefit of smartphone? Smartphone কোনো benefit নাই? Yes, sir, আছে benefit আছে. What is the benefit of smartphone? There are many fees. শাহানা, হ্যাঁ শাহানা আগে বলুক, তারপর সম্রাট বলুক। হ্যাঁ শাহানা বলুক। There are many benefits of smartphone, like we can communicate through smartphone to with our family members. On besides this, we can do Your benefit of smartphone is we can communicate with our family members. Now, why this is a benefit? Why communicating with family member is a benefit? I think it can reduce our distance from The family member. Between Yes, the family family members. Exactly. Shabash, Shana. Very good answer. So Shana communicate করা যায়, আর দ্বিতীয়ত communicate করলে আবার কি হয় সুবিধাটা যে ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসটেন্স বাস্ট। What is কোথায় সম্রাট কোথায় আমাদের? আচ্ছা, কমিউনিকেশন ছাড়া আর কোনো বেনিফিট আছে স্মার্টফোনের? এনিওয়ান এলস? With mobile phone we can access to internet easily, right? Because you can access to internet through laptop or smart television, even not only the smartphone. So we can access internet easily through smartphone. Now the next question to Shamrat is why accessing internet easily is a benefit? Shamrat, what do you think? ইন্টারনেট সুবিধা কেন? ইন্টারনেট সহজে ঢোকাটা সুবিধা কেন? সরে যাচ্ছ না, অন্যদিকে চলে যাচ্ছ না? সবাই ইন্টারনেট ব্যবহারের সহজ করাটা সুবিধাজনক, মানে এটার ফজিলতটা কি? ইন্টারনেট যদি সহজে ব্যবহার করতে পারি সেটা ভালো কেন আসলে? সেটার সুবিধাটা কি? Because it takes little time to access internet with একই কথা হলো সহজে ঢোকা যায় মানেটাই হচ্ছে যে অল্প সময় লাগতেছে। সহজে ঢোকাটা সুবিধাজনক, মানে এটা ভালো। we can get more knowledge from internet. Yeah, we can get more knowledge. Or it keeps us updated. বিজনেসের জন্য সুবিধা হয়, এডুকেশনের জন্য সুবিধা হয়, রাইট? Or it keeps us Yes, sir. updated. রুরাল এরিয়ার পিপলরাও হচ্ছে গিয়ে ইন্টারনেটের থ্রুতে কানেক্টেড হয়ে তারা বিজনেস করতে পারছে, yes, টিকটক করতে পারছে। দেখেন না আপনারা এডুকেশনটাও নিতে গ্রাম পারছে। বাংলার টিকটক, গ্রাম বাংলার টিকটকের চ্যানেল জিনাত আপনি তো দেখেন? জি স্যার, গ্রাম বাংলা চ্যানেল গুলো দেখি। গ্রাম বাংলার টিকটক চ্যানেল গুলা হচ্ছে কোটি মিলিয়ন ভিউ জানেন, এবং ওরা কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে। খালি হচ্ছে ওই যে কাদার মধ্যে লাফায় গিয়ে মাছ ধরতেছে দেখি। তো এইগুলা কিসের জন্য হয়েছে? ইন্টারনেট এবং স্মার্টফোনের জন্য তো হয়েছে, তাই না? জি স্যার। স্যার এটার পাশাপাশি এটাও হচ্ছে যে অনেক মানে প্রত্যন্ত অঞ্চলে যে লাইক চিটাগাং কিংবা হচ্ছে গিয়ে বান্দরবন সব জায়গায় বাচ্চারা এখন খুব ভালো। বলতেছে শাহানা এত বড় শহর, আর চিটাগাং এ কি আছে? এখানে কেউ আছে? Sorry. না স্যার, চিটাগাং কেউ নাই, এই জন্যই তো এত সাহস পাইছে।
ওই যে কিছু দুর্গম এলাকা আছে না, ঢাকা, তারপরে মনে করেন ওই জায়গাগুলো আর কি। ঢাকা জি স্যার, স্যার আমি আসলে সরি, আমি চিটাগাং কথা বলিনি, মানে বান্দরবনের ওই যে বগালেক ওদিকে যারা ছোট ছোট বাচ্চারা থাকে, আমি গ্রামীণ ফোনের একটা অ্যাডে দেখেছিলাম যে খুব সুন্দর করে তারা এই ইয়ার থ্রুতে সে যেরকম আপনি আমাদেরকে পড়াচ্ছেন, আপনি অত দূরে আছেন। So, আমরা- কুয়াকাটার এই পাশেও আছেন স্যার, একদমই হ্যাঁ অনেক দূর পুরা পর্যন্ত চলে rural। গেছে। আর সব থেকে বড় এক্সাম্পল স্যার আমরা এটা দিয়ে তো দিতে পারি, আপনি ইংল্যান্ডে থেকে আমাদের ক্লাস নিচ্ছেন, আমরা মনে হচ্ছে যে আপনি আমাদের বাংলাদেশে বসে ক্লাস নিচ্ছেন, আমরা ফিল করতেছি যে আপনি এখানেই আছেন। শুধু বাংলাদেশ না, গতকালকে এক্সাম্পল ফর আস। আমার একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট মানে হচ্ছে ওর প্রসেসিং আমি করেছি, তো ওর একদম মানে ভার্সিটির অ্যাডমিশন পর্যন্ত আমি করেছি। সো আসছে ওর লন্ডনে আসার পরে ওকে হচ্ছে গতকালকে আমি ইতে নিয়ে গেছিলাম, ওই এখানকার একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে আপটন পার্ক। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে ও বলতেছে যে ভাইয়া এটা কই নিয়ে আসলেন, এটা তো মনে হইতেছে আমি মানে ঢাকা তো দূর, এটা তো টাঙ্গাইল শহর বলে মনে হইতেছে। ওই জায়গায় আর কি, মানে সব জায়গায় বাংলা সাইনবোর্ড, মানুষজন বাংলায় কথা বলতেছে, ফুচকা টুচকা খাইতেছে, এরকম একটা এনভায়রনমেন্ট আর কি, সেটা আর কি। তো লন্ডনে আসলে এই জিনিসটা, যদি আপনারা কেউ আসেন এই জিনিসটা দেখতে পাবেন যে লন্ডনের কিছু জায়গা আছে যেটা আসলে ফিজিক্যালি, এখন তো আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ আসলে বাংলাদেশ আপনাদের সাথে সাথে আসলে আছে। ইভেন লন্ডনের একটা জায়গা আছে হোয়াইট চ্যাপেল, জায়গা আছে গলি, যে গলি বলে হচ্ছে নেতার গলি, কারণ ওইখানে হচ্ছে সব নেতারা এসে হাতি ঘোড়া মারে আর কি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ওইখানে একদম। স্যার হচ্ছে যে আইএলটিএস এর পরে স্যার প্রসেস কি আপনি করে দেন, মানে স্যার এটা এইভাবে বলাটাও ঠিক না, মানে না না, বলার কেন ঠিক হবে না, আমি তো হেল্প করতে পারবো আপনাদেরকে। ইউকে তে হলে আমি ইউকে এর ব্যাপারে বেশ ভালো হেল্প করতে পারবো, আর অস্ট্রেলিয়ার ব্যাপারেও আমি হচ্ছে আমার পরিচিতরা আছে, আমি হচ্ছে রেফার করে দিতে পারবো আর কি, যে অস্ট্রেলিয়া মানে হচ্ছে স্যার আমরা যখন ভর্তি মানে অ্যাডমিশন নিয়েছি তখন স্যার ওখান থেকে বলেছে যে আমরা ইংলিশ হান্টার এটাও করতেছি, আমি সেই সময় ইয়েস বলছিলাম যে হ্যাঁ আমি সুবিধাটা নিতে চাই আফটার আইএলটিএস। হ্যাঁ শিওর, অফকোর্স, কোনো সমস্যা নেই। তো আপনি আইএলটিএসটা দিয়ে ফেলুন, মোটামুটি আপনি 6.5 যদি তুলতে পারেন আর কি, 6 মানে কোনোটাতে 5.5 যদি না থাকে তাহলে আপনার জন্য সারা পৃথিবী মোটামুটি ওপেন। 7 তুলতে পারলে বেশ কিছু স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারছেন। সো 7 তো অবভিয়াসলি টার্গেট থাকবে, বাট যদি আপনার কোনো বিষয়ে 5.5 না আসে তাহলে মোটামুটি আপনি যে কোনো জায়গায় তারপরে অ্যাপ্লাই করতে পারছেন। আর ইউকে তে হলে আমি একদম মানে পার্সোনালি হেল্প করতে পারবো, এটা একটা জিনিস যেগুলো একেবারে পার্সোনালি হেল্প করতে পারছি। ওকে, চলুন তাহলে আমরা রাইটিংটা দিকে যাই। এবার খাতা কলম আমরা একটু খুলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো আর কি আমাদেরকে করতে হচ্ছে। আমরা একটু বেসিক আইডিয়া আমরা বুঝে ফেললাম যে অ্যান্সার জিনিসটা কি এবং রিজন জিনিসটা কি, আমরা মূলত আলোচনা করব। আসুন আরো কিছু অংশ আমরা একটু দেখি। পরের অংশে যাওয়ার আগে আমি একটু বেসিক কিছু আলোচনা করে নিতে চাচ্ছি, এবং এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিব। সেটা হচ্ছে রিটেন এবং স্পোকেন মানে ল্যাঙ্গুয়েজের ভেতরে কিছু বেসিক পরিবর্তন, বেশি ফর্মাল, একটু ফর্মাল হবে এটাতে। রিটেন যখন আপনি অ্যান্সার দিচ্ছেন আপনার লজিক কম হবে, লেস নাম্বার অফ লজিক, লেস লজিক না, আসলে লেস নাম্বার অফ লজিক, এটা মিসগাইডেড হইতে পারে, লেস নাম্বার অফ লজিক। মানে স্পিকিং এর ক্ষেত্রে আপনারা হচ্ছে একাধিক পয়েন্ট বলে যাচ্ছিলেন, মোর ওভার ফার্দার মোর বলে একাধিক আপনারা পয়েন্ট বলে যাচ্ছেন। রাইটিং এর ক্ষেত্রে পয়েন্ট কম উঠবেন, এক্সপ্লেন বেশি করবেন, বেশি পয়েন্টে বেশি স্কোর আসবে না। কিন্তু আপনাদের মূলত যেটাতে স্কোর আসবে সেটা হচ্ছে এক্সপ্লেনেশনে। রিটেন লজিক যখন আপনারা লিখছেন তখন ফার্স্ট বা সেকেন্ড পারসন ইউজ করবেন না, দিয়ে দেখেছি কারণ এক্সপ্লেনেশনের দরকার আছে। আপনাদের মনে আছে আপনারা লিখেছিলেন যে স্মার্টফোনের বা বলেছিলেন স্মার্টফোনের বেনিফিটটা কি, স্মার্টফোনের যে বেনিফিটটা আপনারা বলেছিলেন সেটাতে ফার্স্ট বা সেকেন্ড পারসন ইউজ করবেন না। এটাই হচ্ছে রিটেনের লজিকে ফার্স্ট বা সেকেন্ড পারসন ইউজ না করা।
আপনাদের লজিক ছিল কমিউনিকেশন করা যায় সহজে, এডুকেশন পাওয়া যায়, এগুলোর ক্ষেত্রে যদি বলেন যে ইউ ক্যান গেট আ লট অফ ইনফরমেশন থ্রু স্মার্টফোন, এটা ভুল। ইউ বললেন, আপনি সেকেন্ড পার্সন ইউজ করলেন। আই ক্যান গেট আ লট অফ ইনফরমেশন থ্রু স্মার্টফোন, এটাও ভুল, কারণ আপনি ফার্স্ট পার্সন ইউজ করছেন। রাইটিং এ ফার্স্ট বা সেকেন্ড পার্সন লজিক লেখার সময় ইউজ করবেন না। স্পিকিং আপনি ইউজ করতে পারেন। স্পিকিং আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ স্মার্টফোন, আপনি বলতে পারেন, ওয়েল আই থিঙ্ক আই ক্যান গেট আ লট অফ ইনফরমেশন থ্রু ইট এন্ড দ্যাটস দ্য মোস্ট প্যারামাউন্ট ইম্পর্টেন্স অফ স্মার্টফোন টু মি। সেখানে আই ক্যান গেট আপনি বলতে পারেন বা ইউ ক্যান গেট আপনি বলতে পারেন, দ্যাটস ফাইন। রাইটিং এর লজিকের সময় এটা বলা যাবে না, কিন্তু রাইটিং এ কিন্তু ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ইউজ করা যায়। কোথায় যায়? আপনারা পরবর্তীতে দেখবেন যখন আপনি এক্সাম্পল ইউজ করছেন, সেখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে পারবেন, সেটা অবশ্যই আপনি আই বা ফার্স্ট পার্সনে লিখতে পারবেন। এবং আপনি যখন পজিশন প্র্যাকটিস করবেন আগামী ক্লাসে, দেখবেন যে পজিশনের বর্ণনার সময়ও ফার্স্ট পার্সন আসলে বলতে হয়। সো ফার্স্ট পার্সন লেখা যায় আমাদের ইতে রাইটিং এ, পার্সন বা সেকেন্ড পার্সন না হয়। রাইটিং এর ক্ষেত্রে ট্রাই করবেন উইক কানেক্টরস না ইউজ করতে। এটা বড় ভুল নয়, বাট এটা একটা সুযোগ স্কোর বাড়ানোর। তো আপনি ফার্স্টলি সেকেন্ডলি লিখেও আপনি আসলে স্কোর পাবেন 615, বাট আপনার উচিত হবে হচ্ছে টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ এই ধরনের কানেক্টরস গুলোকে ইউজ করা, কারণ এগুলোতে একটা সুযোগ থাকে যে ভালো স্কোর করার, মানে 6.5 এর উপরে স্কোর করার একটা সুযোগ থাকে। এটা আমি আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। ডিফারেন্স বিটুইন written and spoken answers. এবার আপনারা একটা বেসিক জিনিস মনে রাখেন, একটা বেসিক স্ট্রাকচার অফ রাইটিং এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ রাইটিং আসলে আপনার স্যান্ডউইচ মেথডে করাটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে প্র্যাকটিক্যাল, কারণ স্যান্ডউইচ মেথডে আপনি স্কোরিং ক্রাইটেরিয়ানের অনেকগুলোকে ইউজ করতে পারছেন, মানে রাইটিং এর ক্ষেত্রেও। সো যখন আপনি প্যারাগ্রাফ লিখছেন, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক আইটেম, স্যান্ডউইচ মেথডে লেখার চেষ্টা করুন। আপনি একটা স্টার্টিং দেন, বডি দেন, একটা ফিনিশিং দেন। এই হচ্ছে আপনার কি পুরো প্যারাগ্রাফটার বেসিক স্ট্রাকচারটা। এরপর এখানে আমি ভেঙে ভেঙে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো, বাট এটা হচ্ছে বেসিক আইডিয়া। সো আমি আপনাদের জন্য কিছু আইডিয়া দিচ্ছি বাম পাশে, চিপ, কনভিনিয়েন্ট এবং লাইট ওয়েট। সো এই প্রশ্নটার জবাব স্যান্ডউইচ মেথডে আপনারা কিভাবে দিতে পারেন, কেউ কি ট্রাই করবেন? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ প্লাস্টিক আইটেমস? আইডিয়া হচ্ছে চিপ, কনভিনিয়েন্ট অর লাইট ওয়েট। স্টার্টিংটা কেমন হতে পারে? এনি আইডিয়া, এনিওয়ান? আপনারা স্যান্ডউইচ মেথডে কি ধরনের স্টার্টিং পেয়েছিলেন? যেমন যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউর নেম, কেউ কি এই প্রশ্নটা জবাব বলতে পারবেন? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউর নেম? ওই যে আমরা পড়েছিলাম মাই নেম হ্যাজ মেনি, মনে নাই? Yes, sir. My name has many significance. First of all, সেকেন্ডলি এই ধরনের হ্যাঁ, করে কারেক্ট। তাহলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক আইটেম, শুরুটা কিভাবে করব? ফার্স্ট অফ অল there are many advantages. অ্যাডভান্টেজেস, হ্যাঁ, প্লাস্টিক আইটেমস। ফিনিশিংটা আমরা স্টার্টিং হলো, ফিনিশিংটা কিভাবে দিব? are the plastic items. জিনাত তো আমার চোখে পানি নিয়ে আসলো, কারণ এটা একদম পারফেক্ট একটা অ্যান্সার হয়েছে, এটাই শুনতে চাচ্ছিলাম। So the advantages of plastic items, and these are the advantages of plastic items, starting and finishing. মাঝখানে বডিতে আমরা হয়তো একটা বা দুটো অ্যাডভান্টেজের কথা বলে দিতে পারি, রাইট? সো ফার্স্ট অফ অল বলে একটা অ্যাডভান্টেজ। জিনাত কোন অ্যাডভান্টেজটা বলবেন বলেন তো, বাম দিক থেকে কোনটা First of পছন্দ all, হচ্ছে? it is lightweighted, প্লাস্টিক। and secondly, it is cheap and convenient to
use our in daily life? তিনটা পয়েন্ট হয়ে গেছে, দুইটা বললেই চলবে, কারণ আমাদের কিন্তু পয়েন্ট বেশি না, আমাদের পয়েন্ট গুলোকে এক্সপ্লেন করাটা বেশি জরুরি দরকার। স্যার বাট গুড আইডিয়া, জিনাদের অ্যান্সারটা মোটামুটি ঠিক আছে। স্যার এখানে কি দিশানি, এক্সাম্পলও জি, অ্যাড করা ম্যাম, লাগবে? এক্সাম্পল করতে হবে, ওই যে ইনস্ট্রাকশন বলে দিয়েছে না, অ্যাড এক্সাম্পল ফ্রম ইওর ওন নলেজ অর এক্সপেরিয়েন্স। তো আমরা স্যান্ডউইচ মেথডে আগাবো, আমরা হচ্ছে মিডলের বডিতে এই কাজগুলো আসলে করব। তো চলুন আমরা একটু দেখি স্টার্টারে। সো 3 ধরনের স্টার্টিং আমি দিচ্ছি, আপনারা চ্যাট বক্সে আমাকে বলতে পারেন এই তিনটার মধ্যে কোনটা আপনাদের পছন্দ হচ্ছে। চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। সো যদি আমার প্রশ্ন হয় what are the advantages of plastic items, there are many advantages of plastic item. Plastic item can be beneficial in many ways, অথবা a number of positive sides can be associated with plastic items. চ্যাট বক্সে তিনটা দিয়ে দিচ্ছি, আপনাদের কোনটা পছন্দ হচ্ছে আমাকে বলেন, 1, 2 বা 3। এনার বাংলায় লিখছে এক। আমাদের একটা করে পছন্দ হচ্ছে, রাইট? গ্রেট। সো এটা আমাদের স্টার্টিংটা গেল, এবার আমরা পরের অংশের দিকে আসছি। বডিতে আমরা হচ্ছে কানেক্টিভ দিয়ে একটা ফুল সেন্টেন্স লিখবো, যেটা এখানে ধরুন লেখা হয়েছে। দেখি আমরা একটু। One of the most important advantages is these items are usually cheaper than the alternative, right? অথবা ফার্স্টলি প্লাস্টিক আইটেমস আর চিপ। কেউ কি বলতে পারেন 1 এবং 2 এর মধ্যে পার্থক্যটা আসলে কি হলো? কেন 1 নম্বরটা ভালো, 2 নম্বরটা তুলনায়? এনিওয়ান? ওয়ার্ড বেশি? Elaborately বলা হয়েছে স্যার, elaborately বলা হয়েছে। 1 নম্বরের বাক্যটা রিটেন ল্যাঙ্গুয়েজ, মানে বেশি ফর্মাল হয়েছে, তাই না? একটু ফর্মাল করতে বলা, দিস আইটেমস আর ইউজুয়ালি। এখানে দেখুন কিছু টাইম ফ্রেম অ্যাড করা হচ্ছে, দেন দ্য অল্টারনেটিভ ব্যাখ্যা করা হচ্ছে। তো এটা ইম্পর্টেন্ট যে আপনি একটু ব্যাখ্যা করে দেবেন যে এটা, সেকেন্ডটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ বেশি সিম্পল হয়ে গেছে। এবং ইউজুয়ালি চিপার, এটাকে হচ্ছে এটা আসলে সত্য, কারণ চিপ যদি আপনি বলেন তাহলে কার তুলনায় চিপ আসলে, তাই না? চিপ তো একটা আসলে রিলেটিভ টার্ম, এটা আমি এটাকে বলবো যে এটা আসলে অন্য একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে কার তুলনায় চিপ। তো সেজন্য 1 নম্বরটা বেটার ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা একটু ট্রাই করবেন ফলো করার জন্য। রাইটিং এর ল্যাঙ্গুয়েজটাই 1 নম্বরটা। তাহলে আমাদের স্টার্টিং গেল, বডিতে আমরা একটা লাইন লিখলাম, এই লাইনটা হচ্ছে আমাদের আসলে এই যে অ্যান্সার দিয়েছিলাম সেই অ্যান্সার, তাই না? যে one of the main reason is এটা আসলে usually cheaper। না, এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে এটা রিজন দিতে হবে। রিজন মানে হচ্ছে আমাদেরকে এখানে একটা প্রশ্ন করতে হবে, প্রশ্নটা হচ্ছে চিপার মানে আসলে কি। বাট সেটাতে যাওয়ার আগে চলুন আমরা একটু বেসিকটাকে করে রাখি, অর্থাৎ আমি ফিনিশিংটাকে দেখে আসি। আমরা এটা বডিটাতে আর একটু ইলাবোরেট করবো, বাট ফিনিশিংটা হচ্ছে এরকম। আমরা যদি স্টার্টিং বডি ফিনিশিং এর অ্যাপ্রোচে আগাই, দিস ইজ দ্য মোস্ট নোটিসেবল অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক আইটেমস, বা দ্যাট ইজ ওয়াই প্লাস্টিক ইজ বেনিফিশিয়াল। সো আবারও 1 নম্বরটা বেটার, কারণ হচ্ছে 1 নম্বরের ল্যাঙ্গুয়েজটা বেশি ফর্মাল। সো দেখুন তো 1 নম্বর সেন্টেন্সটাকে ফিনিশিং এর ভেতরে 1 নম্বর সেন্টেন্সটাকে আপনারা ফলো করতে পারবেন কিনা। তিনটাকে যদি আমরা একসাথে দেখি, এটা দেখতে অনেকটা এরকম দেখাচ্ছে।
There are many advantages of plastic items. One of the most important advantages is these items are easily cheaper than the alternative. আপনি আরো একটা পয়েন্ট দিতে পারেন, যেটাই ভালো হবে, যেহেতু প্রশ্ন বলেছে অ্যাডভান্টেজেস প্লুরাল, বাট আমি আপনাদেরকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। ফিনিশিং, দিস ইজ দ্য মোস্ট নোটিসেবল অ্যাডভান্টেজ অফ প্লাস্টিক আইটেমস। এখন এখানে আমাদের অ্যান্সারটা আছে, কিন্তু একটা কথা বলা নাই, সেটা হচ্ছে যে এই যে প্লাস্টিক আইটেমটা যে চিপ, চিপ হওয়াটা আসলে অ্যাডভান্টেজ কেন? চিপ হওয়ার সুবিধাটা কি? কেউ কি এটা বলতে পারবেন? চিপ হইলে ফজিলতটা কি? চিপ হওয়ার সুবিধাটা আসলে কি? Most of the people can afford it. Easy to accessible. Easy to access. Most of the বা many people have most বা many people আসলে এটাতে accept করতে পারে। এটা হচ্ছে আমাদের জন্য রিজনস। আমরা এভাবে একটু ভাবার অভ্যাস করবো। যখন আমি প্রথম লজিকটা লিখছি, তারপরে আমি এই জিনিসটা চিন্তা করব, এটাকে আমি প্রশ্নের সাথে মিলাই বলবো। আমি তো প্রশ্নটা জবাব দিচ্ছি যে প্লাস্টিক আইটেমের অ্যাডভান্টেজ কি। এবার আমি একটু ভাববো যে এই মানে চিপ হওয়াটা আসলে অ্যাডভান্টেজ কেন। এটা যদি আপনি জবাব লিখতে পারেন, তাহলে আপনি আসলে রিজনটা পেয়ে গেছেন। সো চিপ হওয়াটা অ্যাডভান্টেজ, কারণ ইভেন দ্য পিপল ফ্রম পুরার ব্যাকগ্রাউন্ড এটাকে তখন এফোর্ড করতে পারবে, তাই না? এটা হচ্ছে আমার মতে একটা রিজন যে কারণে চিপার হওয়াটা আসলে ভালো। তো আমাদের স্টার্টিং হচ্ছে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজ প্লাস্টিক items from poorer background can afford it. এটাকে আরো অনেক ভাবে লেখা যায়, আপনারা যেগুলো বললেন সেগুলো ভাবে লেখা যায়, বাট আপনারা জাস্ট খেয়াল রাখবেন ল্যাঙ্গুয়েজটা যেন কি হয়, একটু স্ট্যান্ডার্ড হয় আর কি, মানে ল্যাঙ্গুয়েজটা যেন একটু রিটেন ল্যাঙ্গুয়েজের মতো লাগে। এটা একটু আপনারা যখন পড়ে আপনাদেরকে আসলে কাজে লাগে, আর চেষ্টা করবেন এক্সপ্রেশন। সেটা হচ্ছে বডির পরে আমাদের হচ্ছে রিজন লেখা হলো। আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে এক্সাম্পল। আমাদের একটা এক্সাম্পল দিতে হবে, আর ওরা বলেছে ইউ ক্যান ইনক্লুড এক্সাম্পল ফ্রম ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স। আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও দিতে পারি, আবার পার্সোনাল নলেজ থেকেও দিতে পারি। এখন পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজের এক্সাম্পল এর পার্থক্যটা আসলে কি, একটু ভাবা যায়। আচ্ছা, আপনারা আজকে বললেন যে পুরার ব্যাকগ্রাউন্ডের মানুষজন এটাকে এফোর্ড করতে পারে, তাই না? সো নলেজ হচ্ছে এই বিষয়ে আপনি যদি কোনো ডেটা, স্ট্যাটিস্টিক্স বা কারো গবেষণার তথ্য জানেন, আপনারা কি কেউ এরকম কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক জানেন যে কত পার্সেন্ট লোকজন, পুরার পিপুলরা প্লাস্টিক ইউজ করে? এই রিলেটেড কোনো স্ট্যাটিস্টিক্স কারো জানা আছে? No, sir. জানা নেই। আচ্ছা, আমরা কি বানায় একটা স্ট্যাটিস্টিক বলে দিতে পারি? No, sir. না স্যার, রাইটিং এ মিথ্যা কথা আসলে বলা যায় না। রাইটিং এ বানোয়াট আমরা আসলে স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারবো না, দ্যাটস অ্যাকচুয়ালি আ ফ্যাক্ট। কিন্তু আমরা ফেক পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারবো। আমরা পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্সের কথা বলে দিতে পারি, যে যেটা আসলে ঘটেনি, কিন্তু আমরা বলে দিতে পারি এটা ঘটছে, কারণ সেটা আর আসলে আমার লাইফে ফলো করতেছে না, সে জানবে না। তো যেহেতু পার্সোনাল এক্সপিরিয়েন্সটা দেওয়া যাবে, সো আপনি যদি জানেন কোনো সত্যিকারের স্ট্যাটিস্টিক্স এর কথা, সেটা দিবেন। কিন্তু যদি আপনি শিওর না থাকেন যেটা সত্যিকারের এক্সপিরিয়েন্স কিনা, স্ট্যাটিস্টিক্স কিনা, তাহলে আপনি এই ঘটনাটাকে একটু ঘুরিয়ে পার্সোনাল কোন একটা এক্সপিরিয়েন্স দিয়ে চালায় দিতে পারেন। যেমন এখানে বলেছে পিপল ফ্রম পুরার ব্যাকগ্রাউন্ড ক্যান এফোর্ড ইট। এটাকে পার্সোনাল এক্সপিরিয়েন্সে কিভাবে বলবো আমরা? আমাদের কি পরিচিত কোনো গরিব লোকজন আছে যারা হচ্ছে প্লাস্টিক ইউজ করে? আমরা দেখে যে না দেখছেন আপনাদের কোনো গরিব লোক আছে বরিশালে? স্যার প্লাস্টিক ইউজ করি স্যার। তাহলে আমরা কি বলতে পারি? আপনার উদাহরণটা কি হবে বলেন তো? বাংলায় দেখা যায় যে
আমার বাসার যে সার্ভেন্ট সে হচ্ছে প্লাস্টিকে করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় এরকম। বা প্লাস্টিকের সে হচ্ছে ওই কি বলে থালা বাসনের ইংলিশ কি, ক্রোকারিস, তাই না? ক্রোকারিস। ক্রকারিজ, স্যার। সে প্লাস্টিকের ক্রোকারিজ ইউজ করে ইনস্টেড অফ মেলামাইন, ইনস্টেড অফ সিরামিক। হ্যাঁ, কেন? কারণ ওগুলো হচ্ছে সস্তা আর কিছু, এটা বলা যায়। দিশানি, তোমাদের এলাকার গরিব লোকরা প্লাস্টিক কিছু ইউজ করে? কি ইউজ করে প্লাস্টিকের? স্যার সেম জিনাত আপু যেরকম বললো যে আমাদের সার্ভেন্টকে দেখি প্লাস্টিকের ব্যাগে করে কোনো কিছু নিয়ে যায়, খাবার বা এরকম কিছু ক্যারি করে। আমার বাসায় এক ই ছিল, বুয়া ছিল, আমার রান্না করে দিত। রান্না খেয়ে যে মরতে বসছিল না স্যার, হসপিটালে, বলছি আপনাদেরকে। না স্যার বলেন। প্লাস্টিকের, আপনারা বলতেছেন তো বারবারই যে প্লাস্টিকের জিনিসে করে ওরা হচ্ছে জিনিস নিয়ে যায়, তখন আমার এই কাহিনীটা মনে পড়লো। মিরপুরে, মিরপুরে থাকি। না না না, আমি তখন হচ্ছে বনশ্রী থাকি। তো বনশ্রী থাকি, ভার্সিটিতে পড়ি মনে হয়। তো আমার বাসায় একজন হচ্ছে বুয়া আসে, যে হচ্ছে রান্না টান্না করে দেয়। তো আমরা আমরা 4 জন আর কি ব্যাচেলার, একটা ফ্ল্যাটে 4 রুমে আর কি থাকি। তো ওই সময় কেন জানি আর কেউ নাই, শুধু হচ্ছে আমি আছি। তো বুয়া আসছে, আসার পর এই বুয়া হচ্ছে চুরি করে আর কি প্রচুর। আমরা জানি যে বুয়া চুরি করে, তো কিন্তু কিছু করার নাই। তো বুয়া আসছে, বুয়া আসার পরে হচ্ছে বুয়া বুয়া হচ্ছে কি করছে, ই কিচেনে ঢুকে বলতেছে যে ভাইয়া এই খিচুড়ি রান্না করছে। আমি বলছি যে আমি রান্না করছি। তো বলছে যে কি করবো তাহলে, এটা ফ্রিজে রাখবো? আমি বলছি না, ফেলে দেন। বলছে যে এক খিচুড়ি ফেলে দেবো? আমি বলছি যে হ্যাঁ, কারণ ওই খিচুড়িটা আমি রান্না করছি, কিন্তু ওটা মানে আমি নিজেই খেতে পারিনি আর কি, এত ঝাল এবং এত মানে বাজে হয়েছে। তো প্রচন্ড ঝাল এবং প্রচন্ড মানে যা মশলা ছিল সব হচ্ছে দিছি। কেউ মানে ঘরে বোধহয় কি বলবো, ওই এক বড় ভাই সে বোধহয় মাথা আসলে সেটাও মনে, পরে হচ্ছে আমি বলছি যে এটা ফেলে দেন, এটা রাখেন না, ফেলে দেন। তো বলছে যে বুয়া আমাকে বলতেছে যে ঠিক আছে ফেলে দিচ্ছি, কিন্তু আমি আর হচ্ছে মানে কিচেনের কাছে, তো কিচেনে আমি আর হচ্ছে ফেলার পাইনি, আমি হচ্ছে কি জানি করতেছি, গেম খেলতেছি বোধহয় কম্পিউটারে। তারপরে হচ্ছে বুয়া আমাকে বলতেছে যে ভাইজান চলে গেলাম। তো যখন সে চলে যে সে হচ্ছে আঁচল দিয়ে কিছু একটা বড় জিনিস ঢেকে নিয়ে যাচ্ছে, আমি আর কিছু বলি নাই। না বলার পরে হচ্ছে দেখি কিচেনে গিয়ে দেখি খিচুড়ি নাই, আর ফেলে দিছে হয়তো বা কি করছে কে জানে, আমি আর যাই না। ধরে নিচ্ছি যে সে এটা নিয়ে গেছে বাসাতে। পরের 2 দিন সে আর হচ্ছে আসে না। 3 দিনের দিন হচ্ছে আমরা ফোন দিছি, ফোন দেওয়ার পর সে বলতেছে যে সে এবং তার মানে জামাই, তারা দুইজনই হচ্ছে হসপিটালাইজ, তাদের ক্রনিক ডায়রিয়া হয়েছে। 7 দিন পরে হচ্ছে বুয়া আসছে, বুয়া এসে বলতেছে যে সে আর হচ্ছে বলতেছে আর কি আমাকে যে আমি আর কাজ করবো না। বলছি কেন? তো সে কিছু বলতেছে না, সে আমার দিকে তাকায় আছে, আমিও তার দিকে তাকায় আছি। সে বলতেছে আমি আর কাজ করবো না বলে হচ্ছে সে চলে গেছে। ওকে, এই হচ্ছে আমার সেই বুয়ার কাহিনী। সম্ভবত সে আমার রান্না খেয়ে হচ্ছে আদমরা হয়েছিল। যাই হোক, এইভাবে আমার হচ্ছে এক চুরি করার যে বুয়ার অভ্যাস ছিল তার আমার রান্নার সবচেয়ে বড় অর্জন ছিল এটাই আর কি, যে অন্তত আমরা এটা কি ইন্টেনশন ছিল? প্লাস্টিকের এটা কি কোনো ইন্টেনশন ছিল যে আপনি যেভাবে রান্না করবেন বুয়া খেয়ে পালাবে? না, ইন্টেনশন ছিল না, কারণ আমি তো নাও করছিলাম যে এটা কেন নিল। খুব মজা হয়েছে আপনি রান্না করছেন।
সো এক্সাম্পল আমাদেরকে দিতে হবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে এরকম, ফর এক্সাম্পল, ইন আওয়ার এরিয়া হাউসহোল্ড আইটেমস লাইক ওয়াটার জাগস এন্ড সো অন আর চিপার when these are made with plastics compared to the glass or ceramic. এটা একটা উদাহরণ হলো। আপনারা যে উদাহরণটা দিলেন এটাকেও আপনার ইংরেজিতে যদি লিখে দেন হাউস ওয়াইফস এর কথা, সেটা আসলে প্রপারলি হবে। তাহলে এবার সবাই একটু খেয়াল করুন এই প্যারাগ্রাফটা কি কি অংশগুলো আছে, এবং এই প্যারাগ্রাফটা এই অংশগুলো, এই 5টা অংশকে আমরা ফলো করতে পারবো কিনা। সবাই কাইন্ডলি 1 মিনিট একটু প্যারাগ্রাফটা পড়ুন। আমি হোমওয়ার্ক আমি দেবো। স্যার জি স্যার। স্যার এই যে আমাদের প্যারাগ্রাফ গুলাতে কয়টা সেন্টেন্স লেখা স্ট্যান্ডার্ড? 100 ওয়ার্ড আমরা হচ্ছে লিখবো, 100-র কাছাকাছি আর কি। 100, এক একটা 110, প্যারাগ্রাফে? একটা প্যারাগ্রাফে আমরা 100-র কাছাকাছি রাখবো আর কি। 100, 110 বা 95 এরকম কাছাকাছি। আচ্ছা, তাহলে স্যার প্যারাগ্রাফ টোটাল আমাদের প্যারাগ্রাফ কয়টা হবে? আমরা 4টা প্যারাগ্রাফ লিখবো, প্রতিটা কোশ্চেনের জন্য একটা করে প্যারাগ্রাফ। যেমন এখানে তোমার হচ্ছে 2টা কোশ্চেন আছে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এই দুইটার জন্য আমরা 2টা প্যারাগ্রাফ লিখবো। এই 2টা প্যারাগ্রাফে আমাদের 200 ওয়ার্ড কভার হবে, বুঝছো? এইভাবে লিখলে আর কি। আর আমরা একটা ইন্ট্রোডাকশন দিব আর একটা কনক্লুশন দিব, যারা হচ্ছে আরো 30-60টা ওয়ার্ড কভার করবে। সো অন এন এভারেজ তোমার হচ্ছে 260 থেকে 200 মানে 90 বা 300-র কাছাকাছি এরকম হচ্ছে তোমার প্যারাগ্রাফ গুলোর ওয়ার্ডিং হবে। প্যারাগ্রাফ লিখতে হবে কয়টা স্যার আমাদের রাইটিং? সব মিলে আমরা 4টা, স্যার সব মিলে আমার আমরা 4টা একটা প্যারাগ্রাফ লিখবো। কনফিউশন আছে এটা নিয়ে। জি জি। স্যার ওই যে আমি হচ্ছে মার্কারের বইয়ে দেখেছি কি ওরা কি 5টা প্যারাগ্রাফ করে, তাহলে 5টা কি করা মানে এলাও? এটাতে কি মার্কস কাটে নাকি না, প্যারাগ্রাফিক 5টাও না না, করা যাবে? মূল ব্যাপার হচ্ছে নিয়ম হচ্ছে এইটাই আর কি। তুমি যদি এইটাকে ফলো করো এবং তোমাকে যে ইনস্ট্রাকশনটা আমি দেখালাম আর কি, স্কোরিং ক্রাইটেরিয়ন, দেখবে এখানে প্যারাগ্রাফের সংখ্যা কয়টা হবে এই বিষয়ে কোনো তোমার স্কোরিং নাই। তার মানে ইটস ওপেন। তার মানে তুমি কয়টা প্যারাগ্রাফে তোমার অ্যান্সারটাকে এক্সপ্লেন করবে, ইটস রিয়েলি আপ টু ইউ। ওকে তুমি 3টা প্যারাগ্রাফ লিখতে পারো, হয়তো তুমি একই প্যারাগ্রাফে 2টা প্রশ্নের জবাব দিয়েছো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে খুবই একটা জিনিস মনে রাখতে হবে, এটা প্রপার প্যারাগ্রাফিং যেন হয়। মানে ওই প্যারাগ্রাফটা পড়ে যেন বোঝা যায় যে তুমি কেন 2টা অ্যাডভান্টেজ প্যারাগ্রাফে লিখছো। হয়তো তুমি কম্পেয়ার করছো সেজন্য তুমি লিখেছো, কিন্তু তুমি যদি এলোমেলো ভাবে লিখো এবং ক্লিয়ারলি বোঝা না যায় যে কেন সবকিছু একসাথে লিখছো, স্পেসিফিকলি প্যারাগ্রাফ কয়টা হবে এটার উপর কোনো নির্দেশনা কোথাও আসলে থাকে না আধুনিক রাইটিং এ। আধুনিক রাইটিংটা মূলত হচ্ছে তুমি প্রশ্নের জবাবটা ঠিক মতো দিতে পারছো। আমি তোমাদেরকে 4টার কথা বলেছি কারণ আইএলটিএস এর এসে রাইটিংটা 4টা প্যারাগ্রাফে সবচেয়ে সহজ ভাবে করা যায় 7 বা 7.5 এর টার্গেট যদি তুমি করো। এই জন্য আমি বলছি যে 4টা প্যারাগ্রাফে সবচেয়ে সহজ ভাবে করা যায়, এবং আমি তোমাদেরকে 4টা প্যারাগ্রাফের স্টাইলটাই আসলে শেখাবো। ঠিক আছে, আমরা খেয়াল করি এই 5টা কন্টেন্ট আমরা আমাদের একটা প্যারাগ্রাফের ভিতরে আনতে পারছি কিনা। এই 5টা কন্টেন্ট আনাটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? সরি, আমি তোমাদেরকে 4টা এখানে দেখাচ্ছি, 5টা কন্টেন্ট দেখাচ্ছি। হ্যাঁ, 5টা কন্টেন্ট আনাটা ইম্পর্টেন্ট কেন এটা একটু খেয়াল করো, কারণ ইনস্ট্রাকশনে এই 5টা কন্টেন্টের ব্যাপারে ইন্ডিকেটর আছে। তাই এই 5টা কন্টেন্ট তোমাদেরকে আনতেই হবে। বাট ওভারঅল প্যারাগ্রাফ কয়টা করবা, ইট ইজ রিয়েলি আপ টু ইউ। আমার মতে প্রশ্নগুলো সাধারণত 2টো পয়েন্টকে জানতে চায়, সো সেজন্য 2টা প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ 2টা আসলে করাটা ইজি হয়। একটা ইন্ট্রোডাকশন আর একটা কনক্লুশন তোমাকে দিতেই হবে এসে রাইটিং এর ক্ষেত্রে। সো জেনারেলি 4 প্যারাগ্রাফে তুমি সবচেয়ে সহজভাবে লেখাটা লিখতে পারবে। সো একটা প্যারাগ্রাফ তোমার দেখতে মোটামুটি এরকম হবে। এই প্যারাগ্রাফটা আরো একটু বড় হবে কারণ এখানে যে সেন্টেন্স গুলো আছে তোমরা যদি খেয়াল করো দেখবে যে এটার অধিকাংশ সেন্টেন্স আসলে সিম্পল সেন্টেন্স, বাট আমাদেরকে আসলে লিখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স বেশি, 50% এর বেশি কমপ্লেক্স। এবং সেটা আমরা দেখবো আগামী ক্লাস 2টোতে আসলে, যে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স কি ইনকর্পোরেট করবো আমাদের প্যারাগ্রাফে। তাতে তোমাদের প্যারাগ্রাফ গুলো আরেকটু বড় হবে, এন্ড অন এন এভারেজ তোমাদের ওভারঅল এসে রাইটিং এর ওয়ার্ডের সংখ্যা কাউন্টটা 300-র আশেপাশে হয়ে যাবে।
এইটা হচ্ছে আমাদের মূলত টার্গেট। 300 ওয়ার্ড 30 মিনিটে লেখা। আমি টাইমিংটা আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো যে 300 ওয়ার্ড 30 মিনিটে লেখা হচ্ছে আমাদের টার্গেট। 300 ওয়ার্ড 30 মিনিটে লিখতে কত মিনিট, তাহলে প্রতি মিনিটে কয়টা করে ওয়ার্ড লিখতে হবে? 10টা করে। 10টা। হ্যাঁ, 30 মিনিটে 300 ওয়ার্ড মানে প্রতিটা 1 মিনিটে 10টা করে ওয়ার্ড টাইপ করতে হবে। লেখা বা টাইপ করা। সো তোমরা এই জিনিসটাও একটু দেখবা, সেটা হচ্ছে যে তোমরা প্রতি মিনিটে 10টা ওয়ার্ড টাইপ করতে পারছো কিনা। এটা খুব একটা কঠিন কিছু নয়, বাট তারপরে আমি বলে যাচ্ছি তোমরা এটাকে একটু দেখে রাখতে পারো। তো সবাই একটু খেয়াল করো, আমি তোমাদেরকে এখন একটু ওভারঅল এটা দিয়ে দিচ্ছি। এই প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের স্যাম্পল প্যারাগ্রাফ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি এবং তারপর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি এটার উপরে। তোমাদের দুটো হোমওয়ার্ক থাকবে, একটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখা, আর দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের রিডিং এর রিভিশন দেওয়া এবং আমার সাথে শেয়ার করা যে রিডিং এ তোমাদের কোনো কোশ্চেনে প্রবলেম আছে কিনা। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এইটা। ডিসঅ্যাডভান্টেজের জন্য একটা প্যারাগ্রাফ তোমাদের লেখাটা হচ্ছে হোমওয়ার্ক, যেখানে আমি অধিকাংশ অংশ লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। কালকের মধ্যে এটা লিখে তোমরা আমাকে আমার সাথে ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবে। স্যার এটা প্রথম প্যারাগ্রাফটা ফলো করে সেকেন্ড এটা লিখবো, ওটা যেভাবে লেখা আছে সেভাবে, right? এটাকে ফলো করে এটা তো সেকেন্ডটা আপনারা লেখার চেষ্টা করবেন, তাহলে হবে। সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং। আমরা প্রথম স্টেপটা দেখে রাখলাম। এটা আসলে শুধু আইএলটিএস এ আপনাদের যে হেল্পফুল হবে তা নয়, আপনারা দেখতে পাবেন পরবর্তীতে রিসার্চ পেপার, থিসিস রাইটিং থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনারা এই প্যারাগ্রাফ রাইটিং এর সহজ অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করতে পারছেন। আমি আশা করবো আপনাদের কাছে কালকে দিনের যে সময়টুকু আছে এর মধ্যে আপনারা এই প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন। প্লাস আপনারা একটু দেখে রাখবেন যে আপনাদের ওই রিডিং এ কি কি ধরনের প্রবলেম গুলো আছে, রিডিং নিয়ে আপনারা কোনো কোশ্চেন আমাকে যদি করতে পারেন কালকে তাহলে ভালো হয়। আজকে এই পর্যন্তই। আমাদের আগামীকাল এবং আগামী পরশু এই 3 দিন আমাদের টানা ক্লাস চলবে এবং তারপর আপনাদের একটা সেশন হবে এই সপ্তাহে শিফাতের সাথে, একটা সেশন হবে মমিতার সাথে। ওই সেশন গুলোতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন। পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু সম্ভব আপনারা একটু ব্যস্ত থাকার চেষ্টা করুন আইএলটিএস নিয়ে। স্যার কালকে আর পরশুদিন ক্লাস হইলেই কি তাহলে আপনার কোর্স শেষ? না না, আমি বললাম যে সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হচ্ছে, শুক্র শনি রবি। এই 3 দিন হচ্ছে আমার ক্লাস চলবে, তারপর আবার পরের সপ্তাহে আমার 3টা ক্লাস। স্যার আর এর মধ্যে সপ্তাহে আরো হবে শিফাত এবং স্যার রাইটিং এরও কি 7টা ক্লাস না আমাদের? রাইটিং এ তোমাদের হচ্ছে 5টা হচ্ছে টাস্ক 1 এর ক্লাস এবং 3টা হচ্ছে টাস্ক 2 ক্লাস। স্যার আগে তো টাস্ক 2 করছি আমরা, তাই টাস্ক 2টা হবে, তারপর টাস্ক 1টা হবে আর কি। তার মধ্যে একটা তো স্যার আজকে হলো। জি স্যার। টাস্ক 2 আর দুটো সেশন মানে আগামী 2 দিনের আমাদের মোটামুটি টাস্ক 2টা আমরা Yes, কভার করে ফেলবো, তারপর আমরা এক সপ্তাহ সময় পাবো প্র্যাকটিসের জন্য আর কি। তারপর নেক্সট উইকে আবার আমরা টাস্ক 1 শুরু করব। স্যার এই যে এই মানে টাস্ক 2 এর যে 3টা ক্লাস হবে, এখানে যে প্যাটার্নটা আপনি শিখাবেন এগুলা কি আমরা যে কোনো এস এর জন্য অ্যাপ্লিকেবল এভাবে? যে কোনো